নমস্কার বন্ধুরা, গল্পের নন্দনকানন চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত জানাই। আমরা শুনছিলাম সাহিত্যিক বরেন বসু রচিত রংরুট উপন্যাসখানি। আজ আমরা শুনব রংরুট উপন্যাসের ৬ষ্ঠ পর্ব। আমিনগাঁও রেলওয়ে ইনস্টিটিউটের মাঠে কোম্পানির তাঁবু পড়ল। মাঠের সামনে পিচঢালা রাস্তা, তার অপর পারেই ব্রহ্মপুত্রের পার। মাঠটা ছোট, তাই তার বেড়া ঘেঁষে তাঁবু ফেলেও সবকটা তাঁবু খাটানো যায়নি। লোকের অনুপাতে তাঁবু কম, তাই একই তাঁবুতে 18 থেকে 20 জন করে থাকার হুকুম। বিওআরদের জন্য ব্যবস্থা হলো ইনস্টিটিউটের পাকা দালান। মাঠের চারিধার ঘিরে তাঁবু পড়েছে। মাঝখানে একটা টিনের চালা আগে হতেই ছিল, সেইখানে হলো লঙ্গরখানা। অফিস, স্টোর, অফিসার আর ভিসিওদের তাঁবু পড়ল রাস্তার ধারে, একেবারে নদীর কিনারে। কোয়ার্টার গার্ডের তাঁবু পড়ল মাঠের গেটে। সন্ধে হওয়া পর্যন্ত ছেলেরা মাঠের চারধারে কাঁটাতারের বেড়া লাগালে। আমিনগাঁও হচ্ছে একটা টার্মিনাস স্টেশন, কাছেই ওখানকার আবহাওয়াটাই জমজমাট। একেবারে যে একটা জঙ্গলে এসে পড়েনি একথা ভেবে ছেলেরা খুব খুশি। কেউ খুশি নতুন জায়গায় নতুন মানুষের সঙ্গে মেলামেশা করতে পারবে বলে, আবার কেউ খুশি সৈনিক জীবনের ফুর্তির খোরাক মদ আর মেয়ে মানুষ সুলভ হওয়ার সম্ভাবনায়। সামাজিক জীবের খোরাক রয়েছে ইনস্টিটিউটের লাইব্রেরি, ফ্রি রিডিং রুম, মাঝে মাঝে গানের জলসা, থিয়েটারের রিহার্সাল আর সিভিলিয়ান পরিবারগুলো। আর সৈনিকের খোরাক রয়েছে বিরাট ভাঙর বস্তি। দেশি মদ সেখানে প্রচুর পাওয়া যায়। আর মেয়ে মানুষ সুলভ হওয়ার কারণ ওই অঞ্চলের নিচের তলার মানুষের অসীম দারিদ্র। ক্যাম্প হওয়ার তৃতীয় দিনে ছোট ছোট দলে ভাগ হয়ে চলল স্টেশন মাস্টার, সিগন্যালার আর পয়েন্টসম্যানরা রঙ্গিয়া, সারভোগ আর বরপেটা স্টেশনে। সেখানে তারা হাতে নাতে কাজ শিখবে, দরকার পড়লে স্বাধীনভাবেও কাজ করবে। 12 জন গার্ড বুক করা হয়েছে আমিনগাঁও থেকে লালমনিরহাট সেকশনে রাস্তা চিনতে। আমিনগাঁও লোকো শেডে কাজে লেগে গেল শেড স্টাফেরা। ড্রাইভার আর ফায়ারম্যানরা কাজ নিলে ইয়ার্ড পাইলটে। নতুন ধরনের এক কর্মব্যস্ততা সমস্ত কোম্পানিটাকে পেয়ে বসেছে। ছেলেরা নিজের নিজের ক্যাটাগরিতে কাজ করতে পেরে আর পিটি প্যারেড থেকে রেহাই পেয়ে অসীম উৎসাহে কাজে লেগে গেছে। টেকনিক্যাল ডিউটি যাদের কপালে জোটেনি, তারা বৃষ্টি না হলে পিটি প্যারেড করে। যত রকম ফেটিক দরকার হয় সব তারাই করে। কোয়ার্টার গার্ড ডিউটিও তারাই দেয়। তবুও এই শিথিল আবহাওয়ার মধ্যে ছিদ্র খুঁজে নিয়ে বিকেলে নদীর ধারে ধারে খানিকটা ঘুরে ফিরে বেড়ায়। চোখে ধুলো দিতে পারলে বাজারটাও এক পাক দিয়ে আসে। ডিউটিতে বুক করার সময় প্রথম সুযোগ পেয়েছে বিওয়াররা, তারপর সুবেদার, জমাদার সাহেবের পেয়ারের লোকেরা। কাজেই অমল, অনন্ত, পাঁচকড়ি প্রভৃতির আর লাইনে বার হওয়ার সৌভাগ্য হয়নি। অবশিষ্ট ছেলেদের মধ্যে তারাই উচ্চ বেতন আর শিক্ষিত সম্প্রদায়, তাই চোট এসে পড়ছে তাদেরই ওপর বেশি। খগেন তাঁবুতে ঢুকে বললে, একটা সুখবর দেব, কে কি খাওয়াবে বলো। অনন্ত বললে, খবর যদি সাচ্চা হয় 1 ডোজ দিশি খাইয়ে দেবো। না ভাই, ও যেন পোষায় না।
বড় গলা বুক জ্বালা করে। বুকে যাদের আগুন জ্বলে তারাই ওই জ্বালায় আনন্দ পায়। পাঁচকড়ি বললে, তোর বুকে বুঝি আগুন জ্বলে অনন্ত? কিসের আগুন বাবা? বেশ তো চুকচুক চালাও দেখি মাঝে মাঝে। অনন্ত সন্ত্রস্ত দৃষ্টিতে অমলের দিকে চাইলে। অমল পাঁচকড়িকে যেতে দাও অনন্তর কথা, খগেন যা বলছিল সেটাই শোনা যাক। খগেন বললে, শুনে এলাম গৌহাটিতে একটা ডিট্যাচমেন্ট শিগগিরই হবে। সেখানে গার্ড আর স্টেশন মাস্টার জন কয়েক দরকার হবে। পাঁচকড়ি লাফিয়ে উঠল, আমি যাব মাইরি, তুই পিটার সাহেবকে বলে কয়ে করিয়ে দে, তার এক রাতের ফুর্তির খরচ আমি দেব। আর পারছি না মাইরি, দিন রাত মুটে মজুরের মতো বস্তা বওয়া আর রাইফেল ঘাড়ে দারোয়ানি করা। সত্যি বলছি, আমি এবার সুইসাইড করব। খগেন বললে, অমল তুমি? যেতে আমার খুবই ইচ্ছে আছে, কিন্তু ঘুষ আমি দিতে পারবো না। তবেই হয়েছে, জানোই তো পিটার সাহেব হচ্ছে মেজর সাহেবের ডান হাত, সে তো ভাই 2 পয়সা না নিয়ে কাজ করবে না। পাঁচকড়ির কোয়ার্টার গার্ড ডিউটি, সে চলে গেল গার্ড রুমে। খগেন বললে, যাক, সে না হয় দেখা যাবে খন, চলো এখন একটু ঘুরে আসি। ক্যাম্প থেকে বেরিয়ে অফিসার্স মেসের কাছাকাছি এসে ওরা দেখে তাঁবুর বাইরে অফিসাররা সকলেই বসে আছেন। টেবিলের ওপর 2টো হুইস্কির বোতল আর সকলের হাতে গ্লাস। অমল হঠাৎ দাঁড়িয়ে পড়ে বললে, না ভাই, ওদের সামনে দিয়ে গিয়ে কাজ নেই, নেশার ঝোঁকে হয়তো আমাদের সব শুদ্ধ কোয়ার্টার গার্ডে পুড়ে দেবে। খগেন বললে, দূর বোকা, সব কাজেরই একটা ট্যাকটিক্স আছে, জানোই তো, ও শালারা সেলামের কাঙাল। আমরা করব কি, ওদের সামনে দিয়ে পাস করার সময় 3জনেই একসঙ্গে বকায়দা একটা সেলাম ঠুকে দেব, দেখবে কোনো শালা আর একটি কথাও বলবে না। দুরু দুরু বুকে ওরা এগিয়ে চলল। অফিসারদের কাছ বরাবর এসে খগেন দাঁতে দাঁত চেপে বললে, আপ। ওরা 3জনেই বাঁয়ে ঘাড় ঘুরিয়ে কপালে হাত তুলে 6 কদম এগিয়ে গেল। মেজর সাহেব মদের গ্লাস শুদ্ধ হাত তুলে সেলাম গ্রহণ করলেন। অমল বললে, বাপস, যেন আগুনের ওপর দিয়ে হেঁটে এলুম। খগেন বললে, কায়দাগুলো শিখে নাও, না হলে মরে যাবে। ফাঁকি যদি না দিতে পারো তাহলে ও শালারা 2 দিনে সাবড়ে দেবে। হ্যাঁ, তবে ফাঁকি দিতে হবে বুদ্ধি খরচ করে। এই যে আমরা স্যালিউট করে বেরিয়ে এলাম, ও বেটারা ভাবছে আমরা বুঝি ডিউটিতে চলেছি। ফেরিঘাটের কাছাকাছি এসে অমল বললে, নদী পার হলেই যাওয়া যায়, নদী পার হলেই তো গৌহাটি যাওয়া যায়, একদিন যেতে হবে বেড়াতে, কি বলো অনন্ত? খগেন বলে ওঠে, কোথায়, 3 নম্বর গেটে নাকি? অমল বললে, কিসের 3 নম্বর গেট? খগেন অনন্তর দিকে চেয়ে মুচকে হেসে বললে, গেটওয়ে টু হেভেন্স। অমলের মুখখানা রাঙা হয়ে ওঠে। এতক্ষণে অনন্ত মুখ খোলে, না ভাই অমল, যদি সম্ভব হয় ওই হেভেন্সের গেটে কোনোদিন যেও না। খগেন হুঙ্কার দিয়ে উঠল, বলিস কি রে, তুই কি ভোল পাল্টাচ্ছিস? অনন্ত কোনো উত্তর দেয় না। অমল অনন্তর বিষণ্ণ মুখখানার দিকে চেয়ে বললে, তোমার কি হলো অনন্ত, হঠাৎ এত মুষড়ে পড়লে কেন? অমলের একটা হাত চেপে ধরে অনন্ত বললে, সে অনেক কথা, একদিন তোমায় সব বলবো অমল। ওরা সবেমাত্র ফেরিঘাটের পাড়ে গিয়ে দাঁড়িয়েছে, এমন সময় একটা স্টিমার এসে আমিনগাঁওয়ের জেটিতে ভিড়ল। স্টিমার ভর্তি সৈনিক। অমল জিজ্ঞেস করলে, এত মিলিটারি আসছে কোথা থেকে? খগেন বললে, আর কোথা থেকে,
বর্মা থেকে ল্যাজ গুটিয়ে বীরত্বের সহিত পশ্চাৎপদ হচ্ছেন। অনন্ত বললে, কাল কাগজে দেখলুম মণিপুরে জাপানিরা বম্বিং করেছে। অবশ্য ক্ষতি কিছুই হয়নি, কিন্তু এখন তো দেখছি সৈনিকরাই যা পালিয়ে আসছে। খগেন অমলকে ঠেলা দিয়ে বললে, দেখো দেখো, অফিসারগুলো যেন সব পাদ্রী সাহেব হয়ে গেছে রে। লম্বা লম্বা দাঁড়ি, ছেঁড়া জামা, খালি পা, আহা, শুকিয়ে বাছারা চামচিকে হয়ে গেছে। ফেরি থেকে নেমে খানিকটা বালি ভেঙে পাড়ে উঠতে হয়। পাড় থেকে খানিকটা দূরেই স্টেশন। স্টেশনের মুখে বিরাট 2 ড্রামে চা আর কয়েক টিন বিস্কিট নিয়ে জন কয়েক লোক বসে আছে। আরটিওর একজন লেফটেন্যান্ট সেখানে দাঁড়িয়ে অফিসারদের বিবরণ লিখে নিচ্ছে। 1 ভাঁড় চা আর 1 প্যাকেট বিস্কিট নিয়ে অফিসাররা বালির ওপর বসে পড়েছে। চায়ের ভাঁড়ের দিকে তাকাতেই চোখগুলো তাদের চকচক করে উঠেছে। একটা বিস্কিটের সমস্তটাই একেবারে মুখে পুরে দিচ্ছে। অমল বললে, খাওয়ার ধরন দেখ, কতদিন যেন খেতে পায়নি। অনন্ত বললে, তাছাড়া আবার কি, সেদিন একটা অফিসার বলছিল 34 দিন ধরে সে হাঁটতে হাঁটতে এসেছে স্রেফ চাল চিবিয়ে। ডিমাপুরে পৌঁছে চেষ্টা চরিত্রির না করলে নাকি খাওয়া যায়, কিন্তু সেখানে বসে গেছে লুটের কারবার। একটা খানা খেতে গেলে লাগবে বস্তা বস্তা টাকা। 1 বান্ডিল বিড়ির দাম উঠেছে 5 সিকি। আর ইভাকুইদের খাওয়ার চেয়ে গাড়িতে জায়গা জোগাড়ের ধান্দাটা থাকে বেশি। খগেন বলল, আরে জানিস না বুঝি, 1-2 দিন আগে একটা অফিসার, রীতিমতো হোমরা চোমরা, কর্নেল না ব্রিগেডিয়ার কি যেন একটা, সোরাবজির রেস্টুরেন্টে এসা খাওয়া খেয়েছে যে তক্ষুনি বমি করতে করতে পটল তুলেছে। সেই থেকে আরটিও কোনো ইভাকুই অফিসারকে আর ওখানে খেতে দেয় না। অফিসারদের নামার পালা শেষ হলো। সাধারণ সৈনিকরা নামতে শুরু করলো। নামছে তারা অসীম উৎসাহে, কিন্তু চলার ক্ষমতা নেই। শরীরের সমস্ত রস শুকিয়ে গেছে। নামছে ধরাধরি করে, আর কেউ নামছে অপরের কাঁধে ভর দিয়ে। কদম রাখার বালাই নেই, ড্রেসিংয়ের দিকে তাকাবার অবসর নেই, কর্কশ কণ্ঠে হুকুম দেওয়ারও কেউ নেই। সব আজ বাঁচার তাগিদে আপন সর্বস্ব। ওরা চায়ের জায়গায় এসে জমা হচ্ছে। যার যতটুকু শক্তি অবশিষ্ট আছে তারই জোরে তারা অন্যকে ঠেলে এগিয়ে চলেছে। যারা মাটির ওপর বসে পড়েছে তারা হামাগুড়ি দিয়ে এগিয়ে যাচ্ছে। চা নিয়ে কেউ সবটাই একবারে মুখের মধ্যে ঢেলে দিচ্ছে, তাড়াতাড়ি শেষ করতে পারলে যদি আরো একবার পাওয়া যায়। কতক লোক বমি করতে শুরু করেছে। বহু দিনের অনশন ক্লিষ্ট জঠরে গরম চা দুষ্পাচ্য হয়ে উঠেছে। অমল বললে, আর কি খেতে দেওয়ার জিনিস পেলে না? অনন্ত বললে, খেতে দেওয়ার জন্য কি আর দিয়েছে? তাহলে চেয়ে দেখো, যারা চা দিচ্ছে তাদের পেছনে ওই বোর্ডখানিতে আঁকা একজন ভারতীয় সৈনিক খুশিতে ফেটে পড়ে ধুমায়িত চায়ের কাপে চুমুক দিচ্ছে। বিজ্ঞাপন দিচ্ছেন ইন্ডিয়ান টি মার্কেট এক্সপ্যানশন বোর্ড। খগেন আঁতকে উঠল, ওহ, কি সাংঘাতিক! একেই বলে ব্যবসাদার। মৌকা পেয়েছে তো অমনি বিজ্ঞাপন চালাচ্ছে। কিন্তু ওই লোকগুলো কি স্বর্গে গিয়ে ওদের চায়ের বাজার বাড়াবে? তখনও সৈনিকরা নামছে, বাকি মাত্র আর কয়েকজন। তারা দলছাড়া হয়ে পড়েছে। তাদের কেউ নামিয়ে আনার চেষ্টা করেনি, তবু তারা নেমে আসছে টলতে টলতে। পারঘাটায় পাটাতনের দড়ি ধরে এক পা করে এগিয়ে আসছে। একজন দড়ির শেষ প্রান্তে এসে থমকে দাঁড়িয়ে পড়েছে। এরপর কি অবলম্বন করে সে পাড়ে উঠবে? সবশেষের লোকটি আর চলতে পারে না, দড়িটাকে দুহাতে চেপে ধরে এলিয়ে পড়ল পাটাতনের ওপর। অমল, খগেন আর অনন্ত ওই লোক দুটোকেই লক্ষ্য করছিল। অমল বললে, চল,
আমরা ওদের একটু সাহায্য করি। নেমে এলো ওরা পাটাতনের ওপর। যে লোকটি পাটাতনের শেষ প্রান্তে থমকে দাঁড়িয়েছিল সে খগেনের জামাটা চেপে ধরলে। খগেন বললে, আমি একে নিয়ে যাচ্ছি, তোমরা ওকে নিয়ে এসো। খগেন লোকটির কোমর জড়িয়ে ধরে তার বাঁ হাতটা নিজের গলায় জড়িয়ে নিলে। এক পা করে তারা পাড়ে উঠছে। খগেনের দম বন্ধ হয়ে আসছে। ওহ, কি বিকট দুর্গন্ধ লোকটার গায়ে। অমল আর অনন্ত পাটাতনের ওপর পড়ে যাওয়া লোকটির পাশে এসে বসল। অমল লোকটির মাথা তুলে নিলে তার উড়ুর ওপর। তাকে অনেকভাবে ডাকলে, কিন্তু কোনো সাড়া নেই। চোখের পাতা টেনে দেখে অমল বললে, স্ট্রেচার না হলে তো একে ওপরে নিয়ে যাওয়া যাবে না, এখনো বোধহয় সময় আছে। অনন্ত বললে, একে শান্তিতে মরতে দাও অমল, আর টানা হ্যাচড়া করে কাজ নেই। এমন কত হাজারে হাজারে যে বর্মার রাস্তায় লুটিয়ে রয়েছে, তাদের সকলকে আর চিলে শকুনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। অমল বললে, না অনন্ত, নিছক অদৃষ্টের দোহাই দিয়ে একে মরতে দেব না। আজ বুঝতে পারছি আমাদেরও এই একই পরিণতি, তবুও আমরা বাঁচবার চেষ্টা করব, একেবারে হাত পা ছেড়ে দিয়ে মরতে যাব না। অনন্ত চলে গেল স্টেশনে। অমল ঝুঁকে পড়ে লোকটির মুদিত চোখের দিকে চেয়ে তার কপালের ওপর একটি হাত রাখলে। ফেরিঘাট জনশূন্য হয়ে গেছে। টি মার্কেট এক্সপ্যানশন বোর্ড বিনামূল্যে চা বিতরণ করে চা পানরত সৈনিকদের ফটো তুলে নিয়ে চলে গেছে। নদীর বুকে ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছে। অমলের গা যেন ছমছম করছে। সে ভাবছে, কে এই লোকটি, কোন দেশে এর বাড়ি, এর বাড়িতেই বা আছে কে কে, কেনই বা এসেছিল এইভাবে। কিন্তু মরার জন্যে তো লোকটি এখানে আসেনি, এসেছিল বেঁচে থাকার আশায় চাকরি করতে। মরণকে এড়াতে গিয়ে এ কি শোচনীয় মৃত্যুকে সে বরণ করলে। সন্ধে উতরে গেছে। অন্ধকার জমাট বেঁধে উঠেছে। পাড়ের ওপর থেকে দু একটি আলোর রেখা ঠিকরে এসে চোখে পড়ছে। ব্রহ্মপুত্রের অবিরাম স্রোত জেটির গায়ে ছলাৎ ছলাৎ করে ধাক্কা খাচ্ছে। নদীর বুকে শুধু অন্ধকার, নিকষ কালো অন্ধকার। অমলের সত্যিই ভয় করছে। এতক্ষণে সে বুঝতে পেরেছে লোকটি আর বেঁচে নেই। তার ইচ্ছে হয় লোকটির মাথা কোল থেকে নামিয়ে দিয়ে ছুটে সে পালিয়ে যায়। কিন্তু অনন্ত এত দেরি করছে কেন? চোখ কুঁচকে সে তাকালো পাড়ের দিকে। জন কয়েক লোক নেমে আসছে। এই তো কথাবার্তার শব্দও আসছে। এইবার তাহলে সে লোকটির বুকের ওপর কান রেখে দেখতে পারে লোকটি সত্যি বেঁচে আছে কিনা। অনন্ত, খগেন আর দুজন সৈনিক অমলের সামনে এসে উবু হয়ে বসল। খগেন জিজ্ঞেস করলে, আছে না শেষ হয়ে গেছে? অমলের গলা কেঁপে উঠল, না, নেই। একজন সৈনিক বললে, থাকবার কথাও নয়, মাটিতে যে একবার পড়ে সে আর ওঠে না, তার বুকের ওপর পা রেখে আমরা হেঁটে এসেছি। অমল হঠাৎ ফেটে পড়ে, কিন্তু কেন? সেই কথাটা আমরাও ভাবি। আমরা কি শুধু মরার জন্যেই মিলিটারিতে ভর্তি হয়েছিলাম? সামনে এগিয়েও মরেছি, পেছু হটতে গিয়েও মরেছি। আমরা কেবল মরেছি, এখনো মরছি, পরেও হয়তো মরব। অনন্ত বললে, জানো অমল, বর্মায় এরা ছিলেন ২৫০০ লোক, আর আজ এরা ফিরে এসেছেন বড়জোর ১০০-৫। সৈনিক দুজন উঠে দাঁড়ালো। দেখা দেখি ওরা তিনজনও উঠে দাঁড়ালো। আকাশে অসংখ্য তারা ফুটে উঠেছে। তারই আলোয় ব্রহ্মপুত্রের বুকটা চিকচিক করছে, শিরশির করে হাওয়া দিচ্ছে। অপর পারের ফেরিঘাট থেকে অস্ফুট গুঞ্জন ভেসে আসছে। সৈনিকটি বলল, তাহলে আমরা চলি? অমল লাশটিকে দেখিয়ে বললে, আর একে? ওহ, বলে সৈনিকটি তার সাথীকে ডাকলে, আয় রে।
তারপর দুজনে নিচু হয়ে লাশটাকে টেনে ফেলে দিল। ব্রহ্মপুত্রের জলে ঝপাত করে একটা শব্দ হলো। ইভ্যাকুইর ভিড় বেড়েই চলেছে। প্রতিদিনই আসছে দলে দলে, এসে জমা হচ্ছে স্টেশনে, ওয়েটিং রুমের চালার তলায়, বাজারের আনাচে কানাচে, কোনো একটু আচ্ছাদন বিশিষ্ট জায়গার রন্ধ্রে রন্ধ্রে এসে জমা হচ্ছে আবর্জনার স্তূপের মতো। ভিড় যত বাড়ছে, মৃত্যুর সংখ্যা ততই বাড়ছে। মৃতদেহ যখন দু চারটে হতো, তখন স্টেশনের ধাঙর ম্যাথর সেগুলোকে টেনে নদীতে ফেলে দিত। মৃত্যুর সংখ্যা যখন যখন দিন প্রতির সংখ্যা ছেড়ে ঘন্টা প্রতির সংখ্যায় দাঁড়িয়েছে, তখন ধাঙর ম্যাথরের দল বেমালুম উধাও হয়ে গেছে। ঝাঁটপাট দেওয়ার জায়গা নেই, পরিষ্কার করার মতো পরিসর নেই, কাজেই তাদের ছুটি। মরা মানুষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যেখানে সেখানে। তার উপর বৃষ্টি পড়ছে, রোদ লাগছে, ফুলে ফেঁপে উঠছে সব দেহ। প্রথম প্রথম চিল শকুন জীবন্ত মানুষের কাছাকাছি আসতে ভয় পেত, কিন্তু এখন তারা নির্ভয়ে এসে ভোজে বসে যায়। কোম্পানি অর্ডারে হুকুম জারি হয়েছে, স্টেশন, বাজার আর ফেরিঘাট আউট অফ বাউন্ডস। ইভ্যাকুইদের মধ্যে কলেরা লেগেছে। কোম্পানির ছেলেদের ওই এলাকায় যাওয়া, ওখান থেকে কোনো জিনিস কিনে খাওয়া একেবারে নিষিদ্ধ। বেলা 3টের সময় ইনকুলেশন প্যারেড। ক্যাম্পের প্রত্যেকটি ছেলেকে অ্যান্টি কলেরা ইঞ্জেকশন নিতে হবে। অমল কিন্তু ভেবেছিল অন্যরকম। তার মনে হয়েছিল কোম্পানির প্রতিটি স্পেয়ার ছেলে যদি ফেরিঘাটে আর স্টেশনে গিয়ে ইভ্যাকুইদের স্টিমার থেকে নামতে আর ট্রেনে উঠতে সাহায্য করে, তাহলে বোধহয় নিছক ঠেলাঠেলি আর দৌড়দৌড়ি করে মরার হাত থেকে অনেকগুলো মানুষকে বাঁচাতে পারে। আর সেইটাই তো সৈনিকের কাজ। কোম্পানি অর্ডার শুনে অমলের মন বিদ্রোহী হয়ে ওঠে। স্টেশনে সে যাবেই, তাতে তার যাই হোক। দুর্দশা আর মৃত্যুর বিরুদ্ধে মানুষের এই সংগ্রাম তার কাছে নতুন এক দুনিয়াকে মেলে ধরেছে। সে কেবল দেখছে মানুষ, এত রকমের, এত বিভিন্ন ধরনের মানুষ সে আর কখনো দেখেনি। তার কলেজি শিক্ষার ছকে ঢালা মানুষেরা নয়, এরা জীবন্ত, এরা গতিশীল। সে আরও দেখছে এই মানুষগুলো কেমন করে বাঁচে। আঘাতে আঘাতে চুরমার হয়ে গিয়েও এরা মরে না, মরতে জানে না। কিন্তু কোথায় এদের প্রাণ শক্তি? ওয়েটিং রুমের চালার মধ্যে ঘুরতে ঘুরতে অমল ছোট একটি দলের সামনে দাঁড়িয়ে পড়ে। একজন মধ্যবয়সী ভদ্রলোক, একজন সধবা মহিলা, একজন প্রৌঢ়া বিধবা আর একটি ছোট মেয়ে। অমল আন্দাজ করে নেয় কে কি। তার স্ত্রী, তার মা আর তার মেয়ে। বাহ, এমন সম্পূর্ণ একটা পরিবার এ কদিনের মধ্যে তার চোখে পড়েনি। সব সময় সে দেখছে ভাঙা ভাঙা, টুকরো টুকরো, ছন্ন ছাড়া সংসার। ভদ্রলোক বলছেন, দুধ? তুমি কি খেপে গেলে নাকি? এক ফোঁটা খাবার জল যেখানে পাওয়া যায় না, সেখানে দুধ কোথায় পাবো? সধবা মেয়েটিকে কোলের ওপর টেনে নিয়ে তার চুলের মধ্যে আঙুল চালাতে চালাতে বললেন, কিন্তু মেয়েটাকে বাঁচাতে হবে তো। রাস্তা থেকে কুড়িয়ে যখন এনেছি, তখন যে কোনো উপায়ে হোক ওকে বাঁচাতেই হবে, না হলে মিনু আমার স্বর্গে গিয়েও শান্তি পাবে না। অমল কথাগুলি সবই শোনে। কোনো কিছু না ভেবে ভদ্রলোকের কাছে গিয়ে বললে, একটু যদি অপেক্ষা করেন, আমি কিন্তু টিনের দুধ, পাউরুটি আর চিনি এনে দিতে পারি। চমকে উঠে ভদ্রলোক অমলের একটা হাত খপ করে চেপে ধরলেন, এত জোরে যে অমলের হাতটা টনটন করে উঠল। অমল বললে, বেশ তো, আপনিও আমার সঙ্গে চলুন। ভদ্রলোক থতমত খেয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, তাই চলুন। ছোট মেয়েটি হঠাৎ দাঁড়িয়ে উঠে চিৎকার করে উঠল, না, কিছুতেই যেও না, আমি কারো দয়া চাই না।
অমল মেয়েটির দিকে ফিরে চায়। মেয়েটি কোল ছেড়ে উঠে দাঁড়িয়েছে। তার কোটরে ঢোকা চোখগুলো যেন ঠেলে বেরিয়ে আসছে, নাকটা ফুলে উঠেছে। ভদ্রমহিলা তাকে টেনে বসাতে চেষ্টা করছেন। ভদ্রলোক অমলের পিঠের ওপর হাত রেখে বললেন, কিছু মনে করবেন না ভাই, ওর কথায়। বছর 10 বয়স, কি দুর্ভাগ্যের মধ্যে দিয়ে যে ওর জীবন চলেছে সে বোধহয় আপনি কল্পনাও করতে পারবেন না। মানুষের স্নেহ ভালোবাসার ওপর ওর আর এক তিলও বিশ্বাস নেই। অমলেরও একথা বহুবার মনে হয়েছে। সে দেখেছে স্নেহ, প্রেম, ভালোবাসা বলে কোনো প্রবৃত্তি যেন এই জগৎটায় নেই। সেসব যেন বইয়ে পড়া নিছক নীতিবাক্য। সেই বর্বর যুগের বাঁচার প্রেরণা নিয়ে কতকগুলো আদিম মানব যেন আজ এক জায়গায় জড়ো হয়েছে। সে দেখেছে কত মৃত্যু, কত কষ্ট, তবু তো কারো চোখে কান্না আসে না। মানুষ বুঝি বা কাঁদতে ভুলে গেছে। প্ল্যাটফর্মে যখন গাড়ি লাগে, ইভাকুইর দল সেখানে হুমড়ি খেয়ে পড়ে। স্বামীকে ফেলে স্ত্রী আগে ভাগে উঠে বসে, মাকে ফেলে ছেলে নিজের জায়গা করে নেয়, সন্তানকে ফেলে মা বাপ জায়গা খুঁজে নেয়। কারো জন্যে কারো দায়িত্ব নেই, নিজেকে ছেড়ে অন্য কারো কথা চিন্তা করার অবসর নেই, শুধু বেঁচে থাকা, যে কোনো উপায়ই হোক প্রাণটাকে ধরে রাখা। অমল জিজ্ঞেস করলে, মেয়েটিকে আর কোথায় কুড়িয়ে পেলেন? না না, কুড়িয়ে পাইনি, ভগবান আমাদের দিয়েছেন, আমরা মহা ভাগ্যবান মশাই। ওহ, সে এক বিরাট কাহিনী। স্টেশন ছেড়ে বাজারের মধ্যে দিয়ে ক্যাম্পের দিকে ওরা চলেছে। ভদ্রলোক গুম হয়ে বসে আছেন। অমল বার কয়েক তাঁর দিকে ফিরে চাইলে, কয়েকটা ঢোক গিলে ভদ্রলোক বলতে শুরু করলেন, 23শে ডিসেম্বর রেঙ্গুনে বোমা পড়ল। শুধু বোমা নয়, তার ওপর আবার মেশিন গান। বহু লোক মারা গেল। আমার ছোট ভাই কাজ করত একটা ব্যাংকে। হতভাগা বোমার আওয়াজে বাইরে বেরিয়ে পড়ে রাস্তায় ছুটোছুটি করতে করতে মেশিন গানের গুলিতে প্রাণ হারালো। বেচারা বোধহয় আমার খোঁজে বেরিয়েছিল। তার লাশ আমি পেয়েছিলাম, কিন্তু ছেলে দুটো সেই যে স্কুলে গেল আর ফিরল না। 8 বছর আর 12 বছরের দুটি ছেলে স্কুল বিল্ডিং চাপা পড়ে মরল। বাড়িতে কান্নাকাটি পড়ে গেল, এখনই বর্মা থেকে পালিয়ে চলো। বিরাট কাঠের কারবার ফেঁদেছিলাম, অগাধ পয়সা করেছিলাম, তাই ফেলে আর আসতে পারছিলাম না। আরো দিন কয়েক না দেখে চলে আসতে মন সরছিল না। ভাবলাম, ব্রিটিশ জাত, যার রাজত্বে সূর্য অস্ত যায় না, সে কি আর বর্মা রক্ষে করতে পারবে না? বিশ্বাস ছিল বন্দোবস্ত একটা হবেই, কিন্তু কোথায় কি? এই শুনলাম জাপানিরা টেনাসেরিমে নেমেছে, তারপরই শুনি ট্যাভয় দখল করেছে, হু হু করে এগিয়ে আসছে মৌলামিনের দিকে। আটকাবার কোনো ব্যবস্থাই নেই। তার উপর আবার শুনলাম মিলিটারি সরিয়ে নেওয়া হচ্ছে। জাপানিরা যখন তখন যেখানে সেখানে বোমা ফেলছে, একেবারে ছাদ পর্যন্ত নেমে এসে মেশিন গান চালাচ্ছে। মানুষ মরছে ঝাঁকে ঝাঁকে। রেঙ্গুন শহর লণ্ডভণ্ড হয়ে গেল। আমার কাঠের গোলাতেও আগুন লাগলো। ভেবেছিলাম শেষ দেখে যাব। অনেক কষ্টে মানুষ হয়েছিলাম, তাই ঠিক করেছিলাম অমন ফলাও কারবার ফেলে পালাবো না। আসুক জাপানিরা, তাদের রাজত্বেই বাস করব। আমাদের কাছে ব্রিটিশ আর জাপানিতে তফাৎটা কোথায়? আমার কারবারটা চালু থাকলেই হলো। ভাবতাম দুটো ছেলে মরেছে, তাতে কি হয়েছে? আরো দুটো কেন, 10টাও হতে পারবে। বয়স আমার এমন কিছু বেশি নয়, কিন্তু অমন কারবার কি আর কোনোদিন ফাঁদতে পারবো? কিন্তু সে কারবারও গেল। একেবারে পথের ভিখিরি হলাম। রেঙ্গুন থেকে কিছু দূরে আসার পর ট্রেনের ওপর বোমা পড়ল। যথা সর্বস্ব ট্রেনের মধ্যে ফেলে রেখে কেবল গহনা আর নগদ টাকা কোঁচড়ে বেঁধে রাস্তায় নামলাম।
তখন আমরা চারজন, আমি, মা, আমার স্ত্রী আর মিনু, আমার 6 বছরের মেয়ে। রাস্তা হাঁটতে শুরু করলাম। ট্রেনে বোমা পড়ার পরও যারা মরেনি তাদের সঙ্গে হেঁটে এসে সদর রাস্তায় উঠলাম। সদর রাস্তায় এসে দেখি যতদূর চোখ যায় কেবল মানুষের মাথা। মনে বল পেলাম, এত লোক যখন হাঁটছে তখন আমরাই বা পারবো না কেন? হাঁটছি তো হাঁটছি, রাস্তার দুধারে কেবল মরা আর তার পচা দুর্গন্ধ। চলতে চলতে একটা গ্রামের ধারে এসে ভাবলাম ওই গ্রামে ঢুকে একটু বিশ্রাম করব। কিন্তু বর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে গ্রামের রাস্তা পাহারা দিচ্ছে। গ্রামের মুখ ছেড়ে আরো এগিয়ে যাওয়ার পর বর্মী ডাকাতরা আমাদের উপর হামলা করলো। আমার স্ত্রী গয়নার পুটলিটা তাদের হাতে তুলে দিলেন, অন্তত 10-12 হাজার টাকার গয়না। ডাকাতের খপ্পরে যারা পড়ল তাদের অনেকেই খুন জখম হলো, আর আমরা পাশ কাটিয়ে চলে এলাম। মাঝে মাঝে জাপানি প্লেনের ঝাঁক উড়ে আসে, খুব নিচে নেমে এসে মেশিন গান থেকে কয়েক পশলা গুলি চালায়। যাদের গায়ে গুলি লাগে তারা পড়ে চেঁচাতে থাকে, যারা অক্ষত থাকে তারা মাটি থেকে উঠে গা ঝেড়ে আবার হাঁটতে শুরু করে। 8 দিন ধরে পথ হাঁটার পর মান্দালয়ে এসে পৌঁছলাম। সেখানেও ওই একই অবস্থা। বিশ্রাম আর নেওয়া হলো না। পথে খাওয়া বলে কিছুই হয়নি। মাঝে মাঝে কাঁচা চাল চিবিয়েছি, নালা নর্দমা থেকে জল খেয়ে তেষ্টা মিটিয়েছি। ঘুম যে কি জিনিস তা প্রায় ভুলে গেছি। এরপর মিনু পেট নাবালো। ধীরে ধীরে সে দুর্বল হয়ে পড়তে লাগলো। মাটিতে নামিয়ে দিলেই তার পা কাঁপতে থাকে। কিন্তু আমরাও তো আর বইতে পারি না। 6 বছরের মেয়ে, সেও তো এক বিরাট বোঝা। অনেকবার ভেবেছি ঘুমন্ত অবস্থায় ওকে পথের ধারে শুইয়ে দেব, এমন তো প্রায় সকলেই করছে। শেষ পর্যন্ত মিনুর বোঝাও লাঘব হলো। রাস্তার ধারে পায়খানা করতে গিয়ে সে একেবারে এলিয়ে পড়ল। মানুষের স্রোত এগিয়ে চলেছে, অপেক্ষা করার অবসর নেই। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি মিনুর শেষ নিঃশ্বাসটির জন্যে। মিনু ধীরে ধীরে নিঝুম হয়ে পড়ল। চোখ তার বোঝা, মুখের দিকে চেয়ে থাকলে বোঝাই যায় না তার নিঃশ্বাস পড়ছে কিনা। আর অপেক্ষা করা যায় না। সঙ্গীর দল অনেকখানি এগিয়ে গেছে, আমাদের দিকে তাদের ভ্রুক্ষেপও নেই। আমি উঠে দাঁড়ালাম, সঙ্গে সঙ্গে আমার স্ত্রীও। আবার আমরা যাত্রী দলে মিশে গেলাম। বারবার মনটা খোঁচা দিয়ে উঠেছে, নাড়িটা একবার টিপে দেখলে হতো। কিন্তু দেখিনি যে ইচ্ছে করে, পাছে নাড়িটা তখনও টিপটিপ করে। থমকে দাঁড়িয়ে পড়ে অমল ভদ্রলোকের মুখের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। আতঙ্কে তার শরীর কাঠ হয়ে যায়। মুখ থেকে বেরিয়ে পড়ে, হ্যাঁ, মিনু তখনও বেঁচে ছিল? ভদ্রলোক মাথাটা নিচু করলেন। মুহূর্তের মধ্যে অমলের চোখের ওপর ভেসে ওঠে তার ছোট বোন রিনির চেহারা। মিনুর জায়গায় রিনির কথা মনে হতেই তার গায়ে কাঁটা দিয়ে ওঠে। প্রাণপণে এসে হাত দুটো মুষ্টিবদ্ধ করে। ক্যাম্পের পেছনে ধাঙর বস্তিটার আড়ালে ভদ্রলোককে দাঁড় করিয়ে অমল বেড়া টপকিয়ে ক্যাম্পের মধ্যে ঢুকল। স্টোর টেন্টের সামনেই বসে রয়েছে কোয়ার্টার মাস্টার হাবিলদার ভট্টাচার্য। অমল গিয়ে দাঁড়াতেই বললে, এখন আর কোনো জিনিস ইস্যু হবে না, স্টোর বন্ধ হয়ে গেছে। অমলের নজরে পড়ল তাঁবুর ভেতরে বসে স্টোরের অর্ডারলি গুটিচারেক কমলা লেবু রস করছে। আমতা আমতা করে সে বললে, আমি এসেছিলাম একজন বাঙালি ইভাকুই ভদ্রলোকের জন্যে কিছু দুধ, পাউরুটি আর চিনি চাইতে। ভদ্রলোককে ক্যাম্পের পেছনে দাঁড় করিয়ে রেখে এসেছি। অন্তত কিছু জিনিস আপনাকে দিতেই হবে, না হলে ভদ্রলোকের মেয়েটি মারা যাবে। হাবিলদার ভট্টাচার্য মিটমিট করে চেয়ে বললে, তাই বলুন, তা নইলে ইভ্যাকুয়ের উপর এত দরদ কেন? জিনিস দিতে পারি, একটি শর্তে, আমাকেও ভাগ দিতে হবে। ভাগ?
কিসের ভাগ? ওহ, একেবারে যে আকাশ থেকে পড়লেন মশাই। ভাগ কিসের তাও বুঝি বোঝেন না? যে মেয়েটিকে দুধ রুটি খাওয়াতে চলেছেন সেই মেয়েটির ভাগ। অমল বিস্ময়ে হাঁ করে হাবিলদার ভট্টাচার্যের মুখের দিকে চেয়ে থাকে। হাবিলদার ভট্টাচার্য বললে, ভাবছিলেন বুঝি সিঙ্কিং সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার আর শিবের বাবাও টের পাবে না? আরে মশাই, এরকম দুধ চিনি আমি রোজই রাত্রে দিচ্ছি। যাক, তা কোনো কোথায় জায়গা ঠিক করেছেন? ওই অসমিয়া লোকটার চায়ের দোকানটায় তো? তখনও অমল সেই একইভাবে হাবিলদার ভট্টাচার্যের মুখের দিকে চেয়ে আছে। সমস্ত ব্যাপারটাকে বোঝবার সে আপ্রাণ চেষ্টা করছে। হাবিলদার ভট্টাচার্য বললে, কি মশাই, গালে মাছি ঢুকে গেল যে? এ কারবারে এই হাতে খড়ি বুঝি? আরে মশাই, ঘাবড়াবার কিছুই নেই। আমাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে সমস্ত ম্যানেজ হয়ে যাবে। স্টোরের অর্ডারলি কাচের গ্লাসে কমলা লেবুর রস এনে হাবিলদার ভট্টাচার্যের হাতে দিলে। হাবিলদার ভট্টাচার্য তাকে বললে, দাও তো হে এই বাবুকে একটা হাফ পাউন্ড পাউরুটি, এক টিন পাতলা দুধ আর খানিকটা চিনি। গ্লাসে কয়েকটা মৃদু চুমুক দিয়ে অমলকে বললে, কিন্তু সাবধানে নিয়ে যাবেন মশাই। ও শালা কেলে মানিক যদি দেখে তাহলে আর রক্ষে রাখবে না। ও শালার যত রোগ এই আপনার আমার ওপর, অথচ ওর ব্যাটম্যানটি দিনে অন্তত 10 বার আসছে। এই ঘি ময়দা দাও, সাহেব লুচি খাবেন। দুধ চিনি দাও, সাহেবের পায়েস খাওয়ার ইচ্ছে হয়েছে। সে কত বায়নাক্কা। আবার গোটা কয়েক চুমুক দিল কমলা লেবুর রসে। আরামে চোখ দুটো তার বুজে আসে। অর্ডারলি জিনিসগুলো একটা কাগজে মুড়ে নিয়ে এলো। হাবিলদার ভট্টাচার্য বললে, নিয়ে যান, আর সময় মতো আমাকে ডেকে নিয়ে যাবেন। অমল বললে, আমি যে মেয়েটির কথা বলছি তার বয়স 10 বছর। সঙ্গে সঙ্গে হাবিলদার ভট্টাচার্য বলে ওঠে, ও, তাহলে বুঝি অন্য রফা হয়েছে? তা কত টাকায় হলো? অমল শক্ত গলায় বললে, না, কোনো রকম রফাই আমি করিনি। দেখলাম মেয়েটির অবস্থা খারাপ, তাই ভদ্রলোককে সঙ্গে করে এনেছিলাম। অবস্থা ভালো ওই ইভ্যাকুইদের মধ্যে আর কারই বা? তা বলে আপনি স্টেশন শুদ্ধ লোককে ক্যাম্পেইনে হাজির করবেন? আরে মশাই, এটা হলো লড়াইয়ের মাঠ। এখানে ওসব সেন্টিমেন্টাল ব্যাপার চলে না। জানেন, ওই ইভ্যাকুইদের কাছে হাজার হাজার টাকার বর্মা নোট আছে। 1 টাকার জিনিসের জন্যে একটা 10 টাকার নোট ওরা অম্লান বদলে দিয়ে দেবে। আপনি যা জিনিস দিচ্ছেন তার জন্যে 50 টাকা ওই ভদ্রলোক হাসি মুখ। আমাকে অন্তত 20টা টাকা দিতে হবে। অমল বললে, না, থাকবে, জিনিস আমার চাই না। ওভাবে টাকা আমি চাইতে পারবো না। কিন্তু সে ভদ্রলোক তো ক্যাম্পের পেছনে দাঁড়িয়ে আছেন। আর কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে না হয় চলে যাবেন। ওই তো মশাই আপনাদের বোকামি। আরে মশাই, দুনিয়ায় চোখ মেলে চলতে শিখুন। এরকম একখানা টিপস দিলুম, অনায়াসে 2 পাইস করতে পারবেন। তা না, ভালো মানুষই আপনাদের আর যেতে চায় না। যাক, ভদ্রলোককে যখন ডেকেই এনেছেন, এবারকার মতো নিয়ে যান। কিন্তু মনে রাখবেন, গ্রাটিসে কারবার বড় একটা আমি করি না। রবিবারের সকালবেলা, ছুটির দিন, অর্থাৎ পিটি প্যারেড বন্ধ। নিতান্ত জরুরি ফেটিক ছাড়া অন্য সব রকম কাজও বন্ধ। বিস্তারা ড্রেসিং না করলেও কেউ চোখ রাঙাবে না। ঘুম ভেঙে উঠে প্রথম কাজ চা খাওয়া। অমলকে 1 মগ চা এনে দিয়ে অনন্ত তার পাশ ঘেঁষে বসল। অমল বললে, কি অনন্ত, কিছু বলবে নাকি? অনন্ত বললে, হ্যাঁ, সেদিন তোমায় যে কথাটা বলবো বলেছিলুম, সেই কথাগুলো না বলে আর পারছি না। শিবেন মগ হাতে এসে উপস্থিত হলো। তার পেছনে এলো সুনীল। অনন্ত চাপা গলায় অমলকে বললে, এখন থাক। 5 কড়িকে দেখা গেল মাঠের মধ্যে। অমল বললে, 5 কড়িকে টাকা যাক, শোনা যাবে মণিপুরের হালচাল কিরকম।
বোচকা বুচকি নাবিয়ে রেখে বসতে বসতে পাঁচকড়ি বললে, ও, এই ইভাকুইগুলোর অবস্থা আর চোখে দেখা যায় না। জয়ন্ত এসেছে পাঁচকড়ির পেছন পেছন। সে বলে উঠল, ওদের অবস্থাটা তো কেবল দেখবার জিনিস নয়, ওটা বোঝবারও জিনিস। সুনীল বললে, আমি তো বুঝি না, বর্মা থেকে পালিয়ে এসে রাস্তায় ঘাটে এভাবে কুকুর বেড়ালের মতো মরবার কি দরকার পড়েছিল। শিবেন বললে, তাছাড়া আর কি, জাপানিরা কিছু বলতো না। হাজার হোক তারা এশিয়ার লোক, এদের কুকুর বেড়াল মনে করতো না। অনন্ত বললে, তা তো বটেই, ব্রিটিশের তরফে থেকে মরছে কুকুরের মতো গুলি খেয়ে, আর জাপানি তরফে থাকলে মরতো বেয়নেটের খোঁচায় ইঁদুরের মতো। মরতে যখন হতোই, তখন আর পালিয়ে আসার কি দরকার পড়েছিল। অমল বললে, জাপানিরা কিছু বলতো না এ গল্প বলে আর লাভ নেই। কাল ইভাকুই এক ভদ্রলোক বললেন, জাপানিরা শুধু শহরে বোমা ফেলে না, রাস্তা দিয়ে যে সমস্ত ইভাকুই হেঁটে আসছে তাদের ওপর মেশিন গানও চালায়। সুনীল বলে উঠল, সে তো চালাবেই, আর চালানোই উচিত। তারা এলো এদের ব্রিটিশের খপ্পর থেকে উদ্ধার করতে, আর এ শালারা কিনা কুকুরের মতো ব্রিটিশ প্রভুর পেছন পেছন পালিয়ে আসছে। জয়ন্ত বললে, তুমি কেবল এদের পালিয়ে আসতেই দেখলে সুনীল, কিন্তু বুঝলে না এরা কেন পালিয়ে আসছে। এদের সকলেই সাধারণ মানুষ, নিজের জীবন ছাড়া আর কোনো পুঁজি এদের নেই, নিজেকে বাঁচাবার মতো কোনো ব্যবস্থাও এদের হাতে নেই। কাজেই পালিয়ে আসা ছাড়া আর কি এরা করতে পারে বলো। বিদেশি আক্রমণকারীকে শত্রু না ভেবে বন্ধু মনে করার মতো কূট রাজনৈতিক জ্ঞান যে এদের নেই। সুনীল ফোঁস করে উঠল, ওই তো তোমার দোষ জয়ন্ত, তোমার কেবল বড় বড় কথা। সাধে কি আর মেজর রায়ের কাছে মার খেয়েছিলে? জয়ন্তর মুখখানা লাল হয়ে ওঠে। অমল অস্বস্তি বোধ করে। অনন্ত বিরক্তি ভরে সুনীলের দিকে চায়। জয়ন্ত বললে, তুমি ভুল করলে সুনীল, বড় কথা আমি একটাও বলিনি। আমি বলেছি সরল সাধারণ মানুষের প্রাণের কথা। আমি এই কথাই বলতে চেয়েছি যে আজ যদি আমি হঠাৎ লাঠিসোঁটা নিয়ে তোমার বাড়িতে চড়াও হই, তাহলে তুমি নিশ্চয়ই আমাকে শহীদ মনে করবে না। আর ওই যে বললে মেজর সাহেবের হাতে মার খেয়েছি, ওতে আমার অপমান হয়নি, আমার গৌরব বেড়েছে। অত্যাচারীকে অত্যাচারী বলার মতো সৎ সাহস আমার আছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করার মতো শক্তি আমার আছে। জয়ন্ত উঠে দাঁড়ালো। পাঁচকড়ি বললে, আরে তা তুমি যাচ্ছ কোথায়? জয়ন্ত যেতে যেতে বললে, না ভাই, এরপরও আমি থাকলে তোমাদের আড্ডাটাই মাটি হয়ে যাবে। অনন্ত বললে, তোমাদেরই তো দোষ সুনীল, তুমি কেন ফট করে পার্সোনাল অ্যাটাক করে বসলে? সুনীল বললে, আমি ওর ওই চ্যাটাং চ্যাটাং বুলিগুলো কিছুতেই সহ্য করতে পারি না। ক্যাম্পের গেট দিয়ে খগেনকে ঢুকতে দেখে পাঁচকড়ি চেঁচিয়ে উঠল, ওরে ও খগেন, এদিকে আয় রে, শুনি তোর হালচালটা কি। খগেন এসে পৌঁছলে বললে, মণিপুরে দেখলাম তুই আমার একদিন আগে বেরিয়েছিস, কোন ট্রেন নিয়ে এলি? পিঠ থেকে প্যাকটা খুলতে খুলতে খগেন বললে, আর কোন ট্রেন, সেই ইভ্যাকুইস স্পেশাল। পাঁচকড়ি বললে, আরে আমিও তো একটা ইভ্যাকুইস স্পেশাল নিয়ে আজ ভোর রাত্রিরে ফিরেছি, কিন্তু তুই এই একটা দিন পুরো কোথায় ডিটেইনড হলি? একটা বিছানার ওপর শরীরটাকে ছড়িয়ে দিয়ে খগেন বললে, আমার কথা আর বলিসনি, মণিপুরে কোলিং না করেই আমার ট্রেনটায় একটা ইঞ্জিন দিলে লাগিয়ে। ড্রাইভার খুব আপত্তি করেছিল, কিন্তু মণিপুরের ওসি কোয়ার্টার গার্ডের ভয় দেখিয়ে ড্রাইভারকে দিলে জোর করে ইঞ্জিনে তুলে। দলদলিতে এসে সেই যে গাড়ি লুপে ঢুকলো, তারপর একটি দিন আর নট নরঞ্চরণ, ব্যাস, ইঞ্জিনও ডেড। শিবেন বললে, তা ডেড ইঞ্জিনটাকে নিয়ে গিয়ে মণিপুরের ওসির কাছে পেশ করে দিলি না কেন? কিছুদিন আড়াই খাটিয়ে দিত সাহেস্তা করে। সকলে হো হো করে হেসে উঠল। খগেন বললে, আমাকে একটু চা খাওয়াবি মাইরি, আর যেন পারছি না,
যে কাণ্ডটা ব্রেকে ঘটল ভাবলেও গায়ে কাঁটা দিয়ে ওঠে। পাঁচকড়ি বলল, তোর আবার কি ঘটলো? আমার কিন্তু একটা কাণ্ড ঘটেছে এই ডাউন ট্রিমে। খগেন বললে, তবে তোরটাই বলতে শুরু কর, আমি ততক্ষণে একটু চা খেয়ে চাঙ্গা হয়নি। পাঁচকড়ি বলতে শুরু করে, আমার গাড়ি ছাড়বার কথা 2050-তে ওয়েস্ট স্ট্রুপস সাইডিং থেকে। রাজ্যের যত খোলা ওয়াগান দিয়েই তো দিয়েছে একটা ট্রেন ফর্ম করে, তারই ওপর উঠে বসেছে ইভাকুইর দল। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, লোকগুলো বসে বসে ভিজছে, কতকগুলো বমি করছে, কেউ কেউ পরিত্রাহী চেঁচাচ্ছে, ঠেলা ঠেলি, আঁচড়া আঁচড়ি, কামড়া কামড়ি করছে। আর মাঝে মাঝে শোনো জঙ্গলের মধ্যে ঝুপ করে একটি শব্দ, তার মানে মরা ফেলে দিচ্ছে। 2050 তো কোথায়, গাড়ি ছাড়লো প্রায় অড আওয়ার্সে। সিগন্যাল দিয়ে ব্রেকে উঠে দেখি একটি শাড়ি পরা বর্মী মেয়ে আমার সিটে বসে। সুনীল বলে উঠল, তাই বল, তাহলে রসের ব্যাপার দেখছি। সে আরো একটু পাঁচকড়ির গা ঘেঁষে বসল। পাঁচকড়ি বলে চলেছে, আমি ইংরেজিতে বললাম, ব্রেক ভ্যানে মেয়েদের নেওয়ার আইন নেই, সে যেন পরের স্টপেজেই নেমে যায়। মেয়েটি কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে থেকে বললে, আপনি বাঙালি? আমি বললাম, হ্যাঁ। সে বললে, আমিও বাঙালি, মানে আমার বাবা বাঙালি আর মা বর্মী। আবার তাকে বুঝিয়ে বললাম, কোনো মতেই আমি তাকে ব্রেক ভ্যানে নিয়ে যেতে পারি না। তা সে কথা কে শোনে? সে তার নিজের কথাই বলে চলেছে। তার বাবা পথে মারা গেছেন, তার মাকে বর্মী ডাকাতেরা ধরে নিয়ে গেছে, আর তার দুটো ভাই ছিল, তারা যে কোথায় গেছে তার কোনো পাত্তা নেই। আমি তো মহা ফাঁপড়ে পড়ে গেলাম। সামনেই লামডিং হেডকোয়ার্টার স্টেশন, যদি কোনো অফিসার বা স্টাফ দেখে ফেলে। তার উপর মেয়েটির বয়সটাও খারাপ, এই 19-20 মতন। সুনীল পাঁচকড়ির উড়ুর ওপর একটা চাপড় মেরে বলে উঠল, তাই বলো না বাবা, বেশ এক হাত লুটেছ। তা আমি কি করব বলো, আমার মাথায় ওসব খেয়াল মোটেই আসেনি। ভয়েই আমি আড়ষ্ট, যদি কেউ দেখে ফেলে আর কোম্পানিতে রিপোর্ট করে দেয়। কিন্তু মেয়েটাই তো আমায় চাগিয়ে তুললে। রাঙাপাহাড় ক্রসিং পার হয়ে গেছি, গাড়ি চলেছে বেশ স্পিডে। মেয়েটি বললে, আমায় কিছু খেতে দিতে পারেন? আজ প্রায় 4 দিন একমাত্র জল ছাড়া আর কিছুই পেটে পড়েনি। আমি তো রীতিমতো ভাবনায় পড়ে গেলাম। মিলিটারি গার্ডের লাইন রেশন একটা মেয়েকে দেব কেমন করে? আমাকে ভাবতে দেখে মেয়েটি বললে, 4 দিনের মধ্যে অন্তত 4 বারও খেতে পারতাম, কিন্তু যে উপায় খেতে হয় তাতে চেষ্টা করি যত কমবার খেতে পারা যায়। জিজ্ঞেস করলাম, কি উপায় খেতে হয়? মেয়েটি বললে, দেহের বিনিময়। আমার বয়সটা কাঁচা বলে বোধহয় কেউই বিনা প্রতিদানে খেতে দিতে চায় না, কিন্তু আর যেন পারছি না। গাড়ির ঝাঁকানিতে পেটের ভিতর মোচড় দিচ্ছে, গা বমি বমি করছে। এই কথা শোনার পর মেয়েটিকে ভালো করে দেখার লোভ আর সামলাতে পারলাম না। চোখ কুঁচকে সামনের দিকে চেয়ে দেখি মেয়েটি দুহাতে পেটটাকে চেপে ধরে কুঁকড়ে বসে আছে। তাড়াতাড়ি আমি প্যাক খুলে তার মধ্যে থেকে পাউরুটি আর চিনির কৌটো তার সামনে রেখে ছিপি খুলে ওয়াটার বটলটা এগিয়ে দিলাম। আলোটা ঘুরিয়ে দিলাম তার মুখের দিকে। দেখলাম চোখ দুটো তার বসে গেছে, গাল শুকিয়ে গেছে, চুল রুক্ষ, তবুও যেন বেশ পরিপাটি ভাব। মেয়েটি অল্প অল্প করে খাচ্ছে, ধীরে ধীরে, অনেকক্ষণ ধরে চিবিয়ে চিবিয়ে। দলদলিতে সিগন্যাল দেখিয়ে আমার জায়গায় এসে বসলাম। চুপচাপ থাকতে কেমন যেন বিশ্রী লাগছিল। জিজ্ঞেস করলাম, আপনি কোথায় যাবেন? বললে, চট্টগ্রামে, সেখানেই আমার বাবার দেশ। এর আগে খুব ছেলেবেলায় একবার এসেছিলাম বাবার সঙ্গে, এবার যাচ্ছি একা। বাবা সঙ্গে নেই, তার উপর আমি গিয়ে
তাঁর মৃত্যু সংবাদ দেব। দেখি কাকারা কি বন্দোবস্ত করেন। খাওয়া শেষ করে মেয়েটি বললে, আর না, আপনার জিনিসপত্র তুলে রাখুন, এতক্ষণে যেন শরীরটা ভালো লাগছে। জিনিসপত্র সব গোছগাছ করে তুলে রেখে দেখি মেয়েটি দেয়ালে মাথা এলিয়ে দিয়ে চোখ বুজে রয়েছে। আর কিছু না বলে আমার বিছানাটা পেতে দিয়ে বললাম, আপনি একটু ঘুমিয়ে নিন, লামডিংয়ে আপনাকে ডেকে দেবক্ষণ। দ্বিরুক্তি না করে মেয়েটিও শুয়ে পড়ল। আলোটিকে দেওয়ালের দিকে ঘুরিয়ে রেখে বাইরে মুখ করে বসলাম। তখন আমার ট্রেন নাইলালাং পাস করছে। বরাত আমার নেহাতি ভালো, ল্যাংচলিয়েটও পার হয়ে গেলাম। কিন্তু বারলংফার পার হওয়া বৈতরণী পার হওয়ার চেয়েও দুঃসাধ্য ব্যাপার। বারলংফারে ট্রেন ইন করলো লুপ লাইনে। বুঝলাম কপাল পুড়েছে। লামডিংয়ে পৌঁছানোর জন্য প্রাণটা যেন হাঁপিয়ে উঠেছে। হাত বাতিটা নিয়ে উঠলাম ঢিবির ওপর স্টেশনে। স্টেশন মাস্টার বললে, আরে মশাই, ড্রাইভারকে বলে ঘুমন গে যান, ভোরের আগে আপনার কোনো আশাই নেই। লামডিং একেবারে কনজেস্টেড, ইয়ার্ড ক্লিয়ার না করে ওরা আর কোনো গাড়ি নেবে না। তার মানে 3 ঘন্টা হাপিত্যেসে বসে থাকতে হবে। ঢিবি থেকে নেমে ব্রেকের দিকে যাচ্ছিলাম। ট্রেনের পাশ দিয়ে যেতে যেতে শুনি কেবল গোঙানি আর চিৎকার। লাইনের পাশে জঙ্গলের মধ্যে ঝপ করে একটা শব্দ হলো। বুঝলাম কোনো গাড়ি থেকে একটা মরা ফেলে দিয়ে যাত্রীরা আরেকটু জায়গা করে নিলে। থমকে দাঁড়িয়ে পড়লাম। ব্রেকে গিয়েই বা কি লাভ? সেখানে তো আর ঘুমানোর জায়গা নেই। ফিরে গেলাম ইঞ্জিনের কাছে। ড্রাইভারের সঙ্গে খানিকটা গল্পগুজব করলাম। তাতেও কি চাই সময় কাটে। ভাবলাম মেয়েটি বোধহয় এতক্ষণে উঠেছে, তাহলে এইবার তাকে ব্রেক থেকে নামিয়ে একটা ওয়াগনে তুলে দেওয়া যাক। এরপরই তো লামডিং। ব্রেকে ফিরে দেখি মেয়েটি হুবহু সেই একইভাবে শুয়ে আছে। কেমন যেন খটকা লাগলো। মরে যায়নি তো? এরকম তো কত যায়, বেশ আছে, বসে আছে কিংবা শুয়ে আছে, কিছুক্ষণ বাদে দেখি মরে কাঠ হয়ে গেছে। খগেন মাঝখান থেকে বলে উঠল, আরে এবারকার ট্রিপে আমার ভাগ্যে এক শালা মেজর তো এইভাবে গেল মরে। কতবার ভেবেছি শালাকে টান মেরে ফেলে, কিন্তু কিছুতেই আর গায়ে হাত দিতে পারলাম না। ভয়ে আড়ষ্ট হয়ে 26টা ঘন্টা মরা আগলিয়ে বসে থাকার পরে লামডিংয়ে এসে আরটিওকে বলতে তবে তারা মরাটা নামিয়ে নিয়ে গেল। কিন্তু আরটিও শালা যে আমার নাম নম্বর টুকে নিলে, ফাঁসিয়ে দেবে না তো? শিবেন বলল, ফাঁসিয়ে দিলেই হলো আর কি। ওরকম কত শত মেজর দেখগে রাস্তাঘাটে পড়ে আছে, আর কাকে শকুনে তাদের ঠুকরে খাচ্ছে। তবে কি জানিস, চলতি গাড়ি থেকে টান মেরে ফেলে দিলেই আর কোনো ঝামেলা থাকতো না। সুনীল শিবেনকে থামিয়ে দিয়ে বললে, থাক ওসব কথা। তারপর বল পেঁচো তোর কারবারটা। হাতের গোড়ায় এমন একটা মাল পেয়ে যখন তুই এত ভেবেছিস, তখন তোকে মিলিটারিতে না রেখে বাবাজির আখড়ায় ট্রান্সফার করে দেওয়া দরকার। সকলেই পাঁচকড়ির দিকে তাকালে। পাঁচকড়ির মুখখানা হঠাৎ যেন কালো হয়ে ওঠে। আমতা আমতা করে বললে, আমি মানে আমার। আড়মোড়া ভেঙে অনন্ত উঠে দাঁড়ালো। সুনীল বললে, আরে চললি কোথায়, শেষটা শুনে যা। তাঁবু থেকে বেরিয়ে যেতে যেতে অনন্ত বললে, শেষ আর কি শুনবো, এর শেষ আর শোনার মতো। সকালের খানা কোনো রকমে সেরে অমল এক ফাঁকে তারের বেড়াটা টপকিয়ে বেরিয়ে পড়ল। দুটো ইভাকুইজ স্পেশাল এসেছে। এতক্ষণে তার সমস্ত লোক নিশ্চয়ই পাণ্ডু থেকে আমিনগাঁওয়ে এসে পড়েছে। পথ চলতে চলতে সে ভাবে, পাঁচকড়ির ব্রেক ভ্যানের সেই মেয়েটি যদি এখানে আসতো, সে নিশ্চয়ই তাকে চিনে নিতে পারত। বাজারের মধ্যে দিয়ে স্টেশনে ঢোকবার পথে অমলের নজরে পড়ে একটা চায়ের দোকান। একজন অসমিয়া চা তৈরি করছে, আর তাদের কোম্পানির জনকয়েক ছেলে তার সঙ্গে কথা বলছে।
তাহলে এইটাই হলো হাবিলদার ভট্টাচার্যের ভাগ বখরা বুঝে নেওয়ার ঘাঁটি। দোকানে ঢুকে অমল 1 কাপ চা চাইলে। ছেলেগুলো হঠাৎ চুপ করে গিয়ে একেবারে নির্বিকার হয়ে উঠল। চায়ের গ্লাসে চুমুক দিতে দিতে অমল ভাবে, সেই বর্মী বাঙালি মেয়েটি যে এখানে আসেনি সেটা ভালোই হয়েছে। এলেই হয়তো এদের খপ্পরে পড়তো। হঠাৎ তার মনে প্রশ্ন জাগে, আচ্ছা, মেয়েটি কি পাঁচকড়ির কাছে কোনো আপত্তি জানায়নি? সম্পূর্ণ বিবরণটা জানার জন্যে তার ভীষণ কৌতূহল হয়েছিল, কিন্তু অতগুলো ছেলের সামনে সে এ প্রশ্ন করতে সাহস পায়নি। ওয়েটিং রুমের চালার নিচে এসে অমল দেখলে লোক কিলবিল করছে। তিল ধারণের ঠাঁই আর কোথাও নেই, কিন্তু আজকের ভিড়ের যেন একটু বিশেষত্ব রয়েছে। অধিকাংশই আহত, বেশিরভাগ লোকের পায়ে ব্যান্ডেজ বাঁধা। অমল বুঝলে এই হলো জাপানি অ্যান্টিপার্সোনাল বোম্বের মহিমা। যন্ত্রণার গোঙানি আর আর্তনাদে জায়গাটা ভয়াবহ হয়ে উঠেছে। অমলের ঠিক সামনে এক ভদ্রলোক শুয়ে পড়ে আছাড়ি পিছাড়ি খাচ্ছেন আর পরিত্রাহী চিৎকার করে চলেছেন। তার পাশে এক ভদ্রমহিলা নির্বিকার মুখে বসে আছেন। আশেপাশের লোকেরা মাঝে মাঝে বিরক্ত ভরে ভদ্রলোকের দিকে কটমট করে চাইছে। অমল ঝুঁকে পড়ে দেখলে ভদ্রলোকের ক্ষতস্থানটা রয়েছে খোলা, তার উপর ধুলোবালি পড়ছে, মাছি বসছে, সমস্ত পাটা ফুলে যেন কলা গাছ হয়ে উঠেছে, আর তার রং হয়ে গেছে সিঁদুরের মতো লাল। কি করবে কিছু ঠিক করতে না পেরে অমল ভদ্রলোকের পাশে বসে টুপি দিয়ে মাছি তাড়াতে দেখে। মহিলাটি বার কয়েক অমলের দিকে ফিরে চাইলেন। সে চাহনি দেখে অমলের কেমন যেন ভয় ভয় করতে থাকে। এত ঘৃণা সে আর কখনো কোনো মানুষের চোখে দেখেনি। ভদ্রলোকের মুখ দিয়ে গেঁজলা উঠতে শুরু করেছে, দেহটা কাঠ হয়ে আসছে, গোঙানি আর আর্তনাদ থেমে গেছে, পায়ের ফুলো জায়গায় সিঁদুরে লাল রং ধীরে ধীরে নীল হয়ে যাচ্ছে। মহিলাটি আর একবার ফিরে চাইলেন ভদ্রলোকের দিকে। তাঁর বিবর্ণ মুখখানা একেবারে উদাসীন হয়ে উঠেছে। আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে তিনি ধীরে ধীরে চলে গেলেন টিনের চালাটার বাইরে। অমল ফ্যালফ্যাল করে চেয়ে রয়েছে সেই আড়ষ্ট দেহটার দিকে। ভয়ে সে আবিষ্টের মতো উঠে দাঁড়িয়েছে। কিভাবে কি যে কোথা দিয়ে ঘটে গেল সে যেন তখনও বুঝতে পারছে না। কে যেন আলগোছে তার কাঁধটা চেপে ধরেছে। অমল চমকে পিছন ফিরে চাইলে। জয়ন্ত বললে, এখানে দাঁড়িয়ে আর লাভ কি, চলুন। পাশ থেকে একজন প্রৌঢ় অমলকে উদ্দেশ্য করে বলে ওঠে, করবার আর কিছু নেই সেপাইজি, বিলকুল সাবার, দেখছো না ধনুষ্টঙ্কার। যাক বাবা, বাঁচা গেল। চিৎকার করে কানের পোকা বার করবার জোগাড় করেছিল। আরে বাবা, চেঁচালেই কি আর বাঁচতে পারবি? কলির আয়ু যে শেষ হয়েছে, এইবার সব ধ্বংস হবে। লোকটি একটানা বকে চলেছে। অমল জয়ন্তকে বললে, আপনিও এখানে আসেন নাকি? কই, আপনাকে তো কোনোদিন দেখিনি। জয়ন্ত চলতে শুরু করে বললে, আপনাকে আমি রোজই দেখি, কিন্তু আপনি থাকেন পরোপকার করবার তালে, তাই আমাকে দেখতে পান না। অমল বললে, আমি তো কিছুই করতে পারি না, কিন্তু আমাদের প্রত্যেকেরই উচিত এখানে এসে এদের সাহায্য করা। জয়ন্ত মুচকি হেসে বললে, ওই যে ভদ্রলোকটির পায়ে বোমার স্প্লিন্টার লেগে গ্যাংগ্রিন হয়ে গেল, ধনুষ্টঙ্কার হয়ে যে লোকটি মরে গেল, আপনি ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে কি করতে পারলেন? ও লোকটি ঠিকই মরে গেল। মাঝখান থেকে আপনি হয়ে গেলেন মহাপুরুষ। এইবার সেবা ধর্ম আর মানবতা সম্বন্ধে গালবড়া বক্তৃতা দিতে আরম্ভ করবেন। অমল বিরক্ত হয়ে ওঠে। জয়ন্ত যেন বড় বেশি খোঁচা দিয়ে কথা কয়। সুনীল সকালে নিতান্ত ভুল বলেনি। জয়ন্ত বললে, তার চেয়ে এক কাজ করুন, ঘুরে ঘুরে দেখুন কোথায় কি ঘটছে, কেমন করে ঘটছে, আর কারাই বা ঘটাচ্ছে। সেবা আপনাকে করতে হবে না,
ইভাকুইদের দৌলতে কারবার বেশ ফলাও হয়ে উঠেছে। যুদ্ধের এই কারবারিরা শকুনের মতো এসে এদের ছেঁকে ধরবে। ছুটে আসবে রামকৃষ্ণ মিশন থেকে মারোয়ারি রিলিফ কমিটি পর্যন্ত অনেকে, লাখ লাখ টাকা নিয়ে আর হাজার হাজার ভাড়াটে সেবক নিয়ে। একটা ভিড়ের সামনে এসে অমল দাঁড়িয়ে পড়ে। ইভাকুইর দল একটা দোকানের সম্মুখে ঠেলাঠেলি করছে সামনে যাওয়ার জন্যে। ওরা দোকানটার পাশে এসে দাঁড়ালো। দোকানটিতে এক মারোয়ারি একটি ক্যাশ বাক্সের পাশে টাকার থলি আর নোটের তারা সাজিয়ে বসে আছে। তার পাশে দাঁড়িয়ে এক নেপালি দারোয়ান, একটা দোনলা বন্দুক হাতে। অমল জয়ন্তকে একটা ঠেলা দিয়ে জিজ্ঞেস করলে, কি ব্যাপার? জয়ন্ত বললে, পুণ্য কাজ, আর্থের সেবা। বর্মা নোট এখানে অচল বলে তার বদলে ইনি ভারতীয় নোট বিতরণ করছেন। অমল বললে, ভালোই হলো, এখানকার দোকানদারগুলো বর্মা নোটের বদলে কোনো জিনিস বিক্রি করতে চায় না। এনে দিচ্ছেন ফ্ল্যাট রেট, 10 টাকায় 2 টাকা, আর 8 টাকা বেমালুম হজম। শুধু তাই নয়, বর্মা নোট না থাকলে যে কোনো জিনিসের বদলে নগদ টাকা দিচ্ছেন। ওই দেখুন। একটি প্রৌঢ়া মহিলা দুগাছা সোনার চুড়ি ক্যাশ বাক্সের ওপর রেখে বললেন, ও বাবা, শুনছো? আমায় 50টা টাকা দিও বাবা। দুগাছা চুড়িতে পাকা 2 ভরি সোনা আছে। মারোয়ারিজি জলদগম্ভীর স্বরে বললে, বেশ রূপায়া। বলেই দুখানি 10 টাকার নোট তার হাতে দিলে। নোট দুটি দিয়ে ক্ষণেকের জন্যে নাড়াচাড়া করে আবার ক্যাশ বাক্সের ওপর রেখে দিয়ে মহিলাটি বললেন, না বাবা, 20 টাকায় দিতে পারবো না, তুমি আমার চুড়ি ফেরত দাও। চুড়ি দুখানা ততক্ষণে ক্যাশ বাক্সের মধ্যে চলে গেছে। মারোয়ারিজি অভ্যর্থনার হাসি হেসে পরের লোকটিকে বললে, বলিয়ে আপকো। মহিলাটি চটে উঠেছেন, আমার চাই না টাকা। ওরে বাবা, এ যে ডাকাত রে বাবা, কর করে 2 ভরি সোনার জন্য দিচ্ছে কিনা 20 টাকা। পরবর্তী লোকটি তার শেষ সম্বল 5খানি 10 টাকার বর্মা নোটের বিনিময়ে একটি ভারতীয় 10 টাকার নোট নিয়ে চলে গেল। তারপরের লোকটি এগিয়ে গেল ক্যাশ বাক্সের দিকে। মহিলাটি ততক্ষণে ক্ষেপে গেছেন। সামনের লোকটিকে ধাক্কা দিয়ে এগিয়ে গিয়ে মারোয়ারিটির হাত চেপে ধরলেন। ভালো চাও তো আমায় 50 টাকা দাও বলছি, না হয় আমার চুরি ফেরত দাও, নইলে আমি এখানে কুরুক্ষেত্র করব। জানো, আমার ছেলে দারোগা আসছে, সে পেছনেই। সে এলে তোমাকে ফাঁসিতে লটকিয়ে তবে ছাড়বো। মারোয়ারিজির মুখে কোনো ভাব বৈলক্ষণ্য দেখা যায় না। তার স্বভাব সুলভ স্মিত হাস্যে আর একখানি 5 টাকার নোট মহিলাটির হাতে গুঁজে দিয়ে মৃদুকণ্ঠে হাঁকল, বাহাদুর। বন্দুকধারী নেপালি দারোয়ান মহিলাকে বন্দুকের বাঁট দিয়ে ঠেলতে ঠেলতে বললে, তুম ডাকা মারনে মাংটা হয়, চলো ভাগো। ভিড়টা দুদিক দিয়ে ফাঁক হয়ে যায়, আর বন্দুকধারী নেপালি দারোয়ান ঠেলতে ঠেলতে মহিলাকে ভিড়ের বাইরে বার করে দিয়ে আসে। মহিলা তখনও তার দারোগা ছেলের উল্লেখ করে একটানা চেঁচিয়ে চলেছেন। অমল হঠাৎ তেড়ে ফুঁড়ে এগিয়ে যায়। জয়ন্ত তাকে খপ করে ধরে ফেলে, বললে, যাচ্ছেন কোথায়? ওই মারোয়ারিটার কাছে। এভাবে দিনে ডাকাতি চলতেই পারে না। জয়ন্ত বললে, কিন্তু ডাকাত আপনি বলছেন কাকে? খবর নিয়ে দেখুন, এ লোকটি হয়তো লাখ লাখ টাকা দান করে সমস্ত অনাথ আশ্রমে, হাসপাতালে, বিশ্ববিদ্যালয়ে, শত শত জনহিতকর প্রতিষ্ঠানে। এর দানে কত গরিব আতুর আজও খেতে পড়তে পায়। হয়তো এর মহানুভবতায় প্রীত হয়ে সরকার বাহাদুর একে শেয়ার টাইটেল দিয়ে ভূষিত করেছেন। এরাই তো আমাদের সমাজের মাথা। অমল চেঁচিয়ে উঠল, কিন্তু লোকটা যে একটা জলজ্যান্ত ঠগ। জয়ন্ত অমলের হাত ধরে ভিড় থেকে বেরিয়ে আস্তে আস্তে বললে, এমনই একটা সত্যি কথা আমি বলেছিলাম মেজর সাহেব সম্বন্ধে। তার ফল কি হয়েছিল তা বোধহয় আপনার মনে আছে। আর আমার এই নির্বুদ্ধিতার জন্যে আপনাদের সকলের সামনে
সুনীল আজ সকালে আমাকে যা বলেছিল তাও নিশ্চয়ই আপনার মনে আছে। আপনারা হয়তো আমার সঙ্গে আমার জন্যে দুঃখিত হয়েছিলেন, কিন্তু প্রতিবাদ করা দরকার মনে করেননি। সংকোচে আর লজ্জায় এতটুকু হয়ে গিয়ে অমল অপরাধীর দৃষ্টি মেলে ধরে জয়ন্তের মুখের ওপর। জয়ন্ত অমলের মুখোমুখি দাঁড়িয়ে তার কাঁধের ওপর একটা হাত রেখে বললে, এখন বুঝতে পারছেন বোধহয়, মেজর সাহেবকে অত্যাচার করবার অধিকার দিয়েছে সাম্রাজ্যবাদ। সেই অধিকারকে মুখ বুজে মেনে নিচ্ছে সুনীলের মতো উচ্চাভিলাষী মানুষ, আর সহায়তা করছে আপনাদের মতো সৎ আর শান্তিপ্রিয় মানুষের দল। তেমনি এই মারোয়ারিটিকে অবাধ লুঠের অধিকার দিয়েছে রাষ্ট্র ব্যবস্থা। সেই অধিকারকে কার্যকরী করছে আপনার মতো মানবতার পূজারী সেবকের দল, আর সহায়তা করছে যত ধর্মভীরু অজ্ঞ মানুষের দল। নমস্কার বন্ধুরা, বরেন বসুর রংরুট উপন্যাসের ৬ষ্ঠ পরিচ্ছেদ এখানেই শেষ হলো। আশা করি আপনারা এই উপন্যাসটি খুবই উপভোগ করছেন। আমার চ্যানেলটিকে আপনারা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে আপনারা জানান আপনাদের কেমন লাগছে বরেন বসুর রংরুট। নমস্কার। আজ এই পর্যন্তই। আগামী পর্বের জন্য আপনারা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। নমস্কার।